হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিক 2025-এর ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন দিয়েছিল যে কোন প্রকার দর্পণে আমরা অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারবো। তাহলে এটার অ্যান্সার আমরা বলবো কি না উত্তল দর্পণ। কারণ উত্তল দর্পণে সর্বদা অসৎ, ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। কারণ উত্তল দর্পণ আলোক রশ্মিকে কি করে অপসারিত করে এবং এর ফলে প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন দিয়েছিল যে কোনটি একটি এককটি তড়িৎ শক্তির একক। তাহলে এটার অ্যান্সার আমরা কি বলবো না কিলোওয়াট ঘন্টা আমাদের তড়িৎ শক্তির একক। নেক্সট ছিল যে কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। তাহলে এটার অ্যান্সার হবে আলফা রশ্মির কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। ফিউজ তারের বৈশিষ্ট্য আমরা সবাই পড়েছি যে উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে 18টি শ্রেণী আছে। নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা জানি যে আয়নীয় যৌগের কি অনুরূপে কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এখানে আয়নীয় যৌগ কি ছিল NaCl বা সাধারণ লবণ। নিচের কোন অ্যাসিডটি আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য এদের মধ্যে না অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার CH3COOH। 8-এর দাগে ছিল যে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত যদি পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে, এটা ক্রোমেট হবে, ডাইক্রোমেট দ্রবণে যদি H2S গ্যাস আমরা চালনা করি কি রং উৎপন্ন হয়। পড়েছিলাম যে সবুজ রঙের ক্রোমিয়াম আয়ন উৎপন্ন হয়। 9-এর দাগে ছিল নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের। তাহলে এটা বক্সাইট হবে অ্যান্সার। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জানি অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ড CH। তাহলে এটা হবে অপশন ডি। 11টা ছিল গ্রিন হাউস গ্যাস শনাক্ত করো। তাহলে এদের মধ্যে গ্রিন হাউস গ্যাসটি, তাহলে জলীয় বাষ্প হচ্ছে একটি প্রধান গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট হচ্ছে 12টা ছিল যে এসটিপিতে 22 গ্রাম CO2-র আয়তন কত হবে। তাহলে দেখো CO2-র আণবিক ভর হয় 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2-র আয়তন এনটিপিতে হয়, এসটিপিতে হয় 22.4 লিটার। তাহলে 22 গ্রাম CO2-র আয়তন কত হবে, তার অর্ধেক 11.2 লিটার। 13টা ছিল যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় CaO প্লাস CO2। তাহলে CaCO3 আণবিক ভর আমরা কি শিখেছিলাম 100 গ্রাম, আর CO এর হয় কত 40 প্লাস হচ্ছে এখানে 16 অর্থাৎ 56 গ্রাম। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে আমরা 56 গ্রাম CO উৎপন্ন করা হয় এবং তাহলে 10 গ্রাম CaCO3 থেকে কতটা হবে, তাহলে 5.6 গ্রাম হবে এটার অ্যান্সার। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। আলোর প্রতিসরণের সময় নিজের কোন রাশিটি অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। তাহলে আপতন কোণের মান যদি 90 ডিগ্রি হয় স্নেলের সূত্র কিন্তু প্রযোজ্য হবে না। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি না MCB ব্যবহার করা হয়ে থাকে। 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ বের করতে গেলে R=V² ফর্মুলায় বসালে 484 ওহম অ্যান্সার আসবে। তেজস্ক্রিয়তার SI একক আমরা জানি বেকারেল হয়। 92U234 থেকে একটা বিটা কণা যদি নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে না বিটা কণা নির্গত হলে 1 একক বৃদ্ধি পায়, তাহলে পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। তারপরে একটি বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলানো ছিল যে জার্মান সিলভারে কি ধাতু আছে, তাহলে নিকেল। ইউরেনিয়ামের মৌল প্লুটোনিয়াম। ক্যালামাইন হচ্ছে জিঙ্ক থেকে নিষ্কাশিত হয় এবং পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হচ্ছে লিথিয়াম। কোন বিবৃতিটি সত্য না মিথ্যা না তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটি সত্য। নেক্সট ছিল যে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য এদের মধ্যে, তাহলে অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে না লোহার চামচের উপর কপারের একটা আস্তরণ পড়ে যাবে। নেক্সট হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটিকে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করি, তাহলে অ্যান্সার হবে লোহা। এবার এটা তো পড়েছো নাইট্রোলিয়ামের ক্ষেত্রে CaC2 প্লাস হচ্ছে N2 থেকে কি উৎপন্ন হয় CnCn, ক্যালসিয়াম সায়ানামাইড উৎপন্ন হয় এবং কার্বনের একটা ধূসর বর্ণ উৎপন্ন করে। থার্মিট পদ্ধতিতে কি হবে লোহা বা আয়রন নিষ্কাশিত হয়। নেক্সট হচ্ছে IUPAC নাম দিয়েছিল CH3CH CH3, তাহলে এটা কি হবে এবং তার সাথে বিআর যুক্ত ছিল, তাহলে অ্যান্সার হবে 2 ব্রোমো প্রোপেন। নেক্সট হচ্ছে অবস্থানগত আইসোমারিজম বা সমাবয়বতার উদাহরণ। তাহলে প্রথমেরটা হবে দেখো মিথ ইথ প্রোপ বিউট অর্থাৎ তার সাথে OH মানে অ্যালকোহল গ্রুপ, তাহলে বিউটানল হবে। আর এখানে দুটো মিথাইল গ্রুপ ছিল আর এটা প্রোপানলের সংকেত 2 মিথাইল প্রোপানল।
নেক্সট ছিল রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরো ইথিলিন। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারে। ওজোন স্তরের গাঢ়ত্ব আমরা ডবসন এককে পরিমাপ করি। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট ছিল নিচের কোন বিবৃতিটি সত্য না মিথ্যা? না, চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, তাহলে এটা মিথ্যা, শূন্য হয়ে যায়। 16 দাগে ছিল যে এসটিপিতে 16 গ্রাম, অক্সিজেন গ্যাসে কতগুলো অণু থাকবে? তাহলে দেখো অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 32 গ্রাম, তাহলে তাতে কতগুলো থাকে? 6.02 × 10⁻23 অণু। তাহলে 16 গ্রামে কত থাকবে? তার জাস্ট অর্ধেক, অর্থাৎ 3.011 × 10⁻23। কোন বিবৃতি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে সেই ফর্মুলা অনুযায়ী হবে আলফা সমান β/2 আর γ/3, এই ফর্মুলা অনুযায়ী করতে হবে। তাহলে গামা সমান আমরা কি জানি? 3α। তাহলে 3α করলে পাওয়া যাচ্ছে 3.6 × 10⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই জন্য এটার অ্যান্সার হবে 70। ওয়াট মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স তাপ পরিবাহিতাঙ্কের একক। বিবর্ধক কাঁচ হিসেবে আমরা উত্তল লেন্সকে ব্যবহার করি। নিচের মধ্যে কোনগুলো তড়িৎযোজী, কোনগুলো সমযোজী? তাহলে দেখো লিথিয়াম হাইড্রাইড, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এগুলো তড়িৎযোজী যৌগ। সমযোজীর মধ্যে অ্যামোনিয়া আছে আর C2H6 আছে। উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে দেখতে পাচ্ছ কি উৎপন্ন হবে? না, চালনা করলে সোডিয়াম অ্যামাইড উৎপন্ন হবে, তার বিক্রিয়া দিতে হবে 2Na+2NH3, তাহলে এটা উৎপন্ন হবে। এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। তাহলে পিতল, যেখানে কপার আর জিঙ্কের সংকর ধাতু, বাসনপত্র তৈরিতে। ব্রোঞ্জ, কপার আর টিন, এখানে মূর্তি আর মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়। খনিজ আকরিক প্রকৃতিতে প্রাপ্ত যে সকল পদার্থ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাকে খনিজ, আর যে সকল খনিজ থেকে সহজে বা লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদের আমরা আকরিক বলি। নেক্সট হচ্ছে ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড এর সাথে যদি 170 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু ইথিলিন উৎপন্ন হয়। দুটো জৈব ভঙ্গুর পলিমার, সেলুলোজ বলতে পারো, স্টার্চ বলতে পারো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কারণ আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, যা জীবজগতের জন্য ক্ষতিকর, তাই একে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট দেখে নেবে তোমরা, বায়ুমণ্ডলে যারা যে সমস্ত গ্যাসগুলো তাপকে আটকে রেখে তাপমাত্রা বৃদ্ধি করছে সেগুলোই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। তারপর একটা অঙ্ক ছিল 76 সেমি পারস্তম্ভের চাপ P1 দেওয়া ছিল, V1 দেওয়া ছিল, T1 দেওয়া আছে, তাহলে P2 T2, তাহলে V2 জিজ্ঞেস করেছে, তাহলে P1V1/T1 সমান P2V2/T2 করবে, দিলে এটার অ্যান্সার আসবে তোমাদের 400 সিসি। তারপরে অথবা আর একটি অঙ্ক ছিল 227, সেখানেও টি এর মান দেওয়া আছে, এত সেমি পারস্তম্ভ পি এর মান দেওয়া আছে, এবং 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের, তাহলে এটা 14 কে 28 দিয়ে ভাগ করলে মোলে পেয়ে যাবে 0.5 মোল, আর এর মান দেওয়া আছে। তাহলে এখানে পিভি সমান এনআরটি ফর্মুলায় যদি বসানো হয় তাহলে ভি এর মান এখান থেকে পেয়ে যাবে 18.75 লিটার। অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন বই থেকে দেখে নেবে, সবাই জানো এটা। আকাশকে কেন নীল দেখায়, এটাও বইতে আছে। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে যদি বৃত্তে পরিণত করা হয় তাহলে বৃত্তের পরিধি বরাবর 4 ওহম রোধ হবে এবং ব্যাস বরাবর দুটো অর্ধবৃত্তাকার অংশে ভাগ হয়ে যাবে, তাহলে এক একটা ভাগ হয়ে যাবে 2 ওহম করে এবং তারা পরস্পর প্যারালাল কানেকশনে থাকবে। তখন হয়ে যাবে 1/r সমান 1/r1 + 1/r2 করলে হাফ প্লাস হাফ 1, তাহলে ব্যাস বরাবর যে রোধটা হবে সেটা কিন্তু 1 ওহম। ক্যালসিয়াম অক্সাইডের লুইস ডট গঠন আঁকবে, আশা করি সবাই এঁকেছো। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন হয়? সোডিয়াম ক্লোরাইড একটা যেহেতু আয়নীয় যৌগ, সেখানে আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, তাহলে এগুলোকে ভাঙতে তাপ শক্তির প্রয়োজন, তাই এদের গলনাঙ্ক বেশি হয়। আর অন্যদিকে গ্লুকোজ সমযোজী, দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল থাকে ওদের মধ্যে, তাই এরা অত একটা ভাঙতে কম তাপ শক্তির প্রয়োজন, তাই গলনাঙ্ক কম। লেঞ্জের সূত্র সবাই পড়েছো, যেমন সেখান থেকে শক্তির সংরক্ষণ সূত্র দেখবে। ভর বিচ্যুতি জানো সবাই যে নিউক্লিয়াসের ভর তার উপাদান কণাগুলির ভরের চেয়ে সামান্য কম হয়, এই ভর পদার্থকে বলা হয় ভর বিচ্যুতি। এবার এখানে দিয়েছিল যে হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কত হবে, প্রোটন নিউট্রন নিউক্লিয়াসের ভর সব দেওয়া ছিল, তাহলে এখান থেকে জাস্ট ভর বিচ্যুতি দেখতে হবে। দুটো প্রোটন দুটো নিউট্রন, তাহলে প্রোটনের মোট ভর ক্যালকুলেশন করলে নিউট্রনের মোট ভর ক্যালকুলেশন করলে দিয়ে মোট টোটাল ভর করলে প্রোটন আর নিউট্রনের এত দিয়ে ভর বিচ্যুতি চেক করলে নিউক্লিয়াসের ভর থেকে মাইনাস করলে ভর বিচ্যুতি পাওয়া যায়। তারপর আধুনিক পর্যায় সারণী পর্যায় সূত্র ছিল এবং সেখানে পারমাণবিক ব্যাসার্ধর যে প্রবণতা। নেক্সট ছিল আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান।
পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে? পিতলের চামচ অ্যানোড হিসেবে নিকেল দণ্ড, তড়িৎ বিশ্লেষণ হিসেবে নিকেল সালফেটের দ্রবণ ব্যবহার করা হয়। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে যদি হাইড্রোজেন সালফাইড পাঠানো হয় কি হবে? এই যে কালো বর্ণের লেড সালফাইডের পদক্ষেপ পড়বে। তারপরে ছিল 1,2 ডাইব্রোমো ইথেন, 1,1,2,2 ট্রাইব্রোমো টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত লিখতে হবে। এবং ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে যে জৈব যৌগটি উৎপন্ন হয়, তাহলে কি উৎপন্ন হয়? ইথিলিন উৎপন্ন হয়। সিএনজি কি কাজে ব্যবহার করা হয়? মিথানল ইথানলের একটি করে ক্ষতিকারক প্রভাব। তাহলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মিথানল পান করলে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, মৃত্যু হতে পারে। ইথানলে লিভারের ক্ষতি হতে পারে, স্নায়ুতন্ত্র বা নার্ভ সিস্টেম আমাদের খারাপ হয়ে যাবে। অ্যাভোগাড্রো সূত্র, একই তাপমাত্রায় ও চাপে সমায়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এরপরে শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু কেন হালকা হয় সেটা লেখা আছে। নেক্সট ছিল একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম এত গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে, তো সকলেই জানো ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়। এবার এখানে দেওয়াই আছে ম্যাগনেসিয়ামের ভর, তো সেটা ধরে ক্যালকুলেশন করবে, দিলে তোমরা উদ্বৃত্ত যে ম্যাগনেসিয়াম তার পরিমাণটা এখানে পেয়ে যাবে 0.2496। নেক্সট ছিল যে কত গ্রাম CaCO3 সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট, আমরা করেছিলাম টেস্ট পেপার করার সময়, তো সেখান থেকেও একটা অঙ্ক এসেছে। রেল লাইনে কেন ফাঁক রাখা হয়? নেক্সট ছিল 10 ডিগ্রি তাপমাত্রায় লোহার রডের দৈর্ঘ্য দেওয়া আছে, 110 ডিগ্রি তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে সেখানে দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে এই ফর্মুলা দিয়ে বসিয়ে। তো রডটির দৈর্ঘ্য দেখো পাওয়া গেছে 20.024 সেন্টিমিটার। আয়তাকার কাঁচ ফলক প্রমাণ ছিল। আর অঙ্ক ছিল তোমাদের 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে কত হয়? 60 ওহম। এবার সমবায়টি 30 ওহমের সাথে যদি সমান্তরালে যুক্ত করা হয়ে যায় তাহলে তুল্য রোধ কত হবে? তাহলে দেখা যাচ্ছে যে 20 হবে। এবং একই মানের 3টি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে ওদের দু প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হচ্ছে। তাহলে 3টি রোধকে একই মানে, তাহলে প্রতিটি রোধের মান আর, তাহলে তুল্য রোধ কি হবে? 3R। সমান্তরাল সমবায় যোগ করলে R/3। তাহলে ক্ষমতা P সমান কি হয়? V²/R। তাহলে ক্ষমতা এখানে কত দেওয়া আছে দেখো 10 ওয়াট, তাহলে 10 সমান আমরা কি লিখতে পারি? V²/3R শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 3V²/R। এবার এখানে V²/R সমান কি লিখতে পারি? 30 লিখতে পারি। তাহলে আমরা জানি যে V²/R, এখান থেকে আমরা কি লিখতে পারি ক্যালকুলেট করে, যে V²/R সমান 3 × 10 30। তাহলে সেটা এখানে লেখা হয়েছে, এবং এখান থেকে লেখা যাবে যে P সমান, তাহলে এখানে বসাতে পারি V²/R এর মানটা 30 × 3 মানে 90 ওয়াট। তাহলে সমান্তরাল সময় ব্যয়িত শক্তি কত হবে? 90 ওয়াট। আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও এবং নিজেরা ক্যালকুলেশন করে দেখো কে কত নাম্বার পাবে।